আসসালামু আলাইকুম। আমি আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, যেটা নিয়ে যে এই গুপ্ত নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সে বিষয়ে একটু কথা বলতে চাই। তো কথাটা হলো যে এখানে আসলে আমি আমি নিজে এ পর্যন্ত 3টা ভিডিও করে সেটা প্রকাশ করিনি। অর্থাৎ যেটা পরিস্থিতি যা সৃষ্টি করা হয়েছে এই সময় যে কোনো মানুষের মধ্যে রাগ আসতে পারে, শিবিরের ভাইদের মধ্যে রাগ আসতে পারে, উত্তেজনা আসতে পারে, কিন্তু এখানে মাথা ঠান্ডা রাখাই কিন্তু দরকার। শিবিরের তরুণ ভাইরা, তোমাদের জন্য আমি বলি, সেটা হলো যে ব্যাপারটা নতুন না। গত 50 বছর কিন্তু এটাই হয়েছে, এটাই করেছে। এবং অর্থাৎ কয়েকটা ঘটনা মনে করায় দিই। যেটা একটা হলো যে 1991 সনে জামাতের সমর্থন নিয়েই কিন্তু বিএনপি ক্ষমতা এসেছিল এবং সরকার গঠন করেছিল, কিন্তু তার সাথে 1 বছরের মাথায় বিএনপি যে বেইমানিটা করেছে সেটা হলো যে তখনকার আমির গোলাম আজম সাহেবকে গ্রেপ্তার করেছে এবং ওনার নাগরিকত্ব ছিল না, শেখ মুজিবুর নাগরিকত্ব বাতিল করেছিল। তারপরে তিনি কোর্টের মাধ্যমে তার নাগরিকত্ব ফিরে পান। এবং শুধু তাই নয়, জিয়া রহমানও করেছে এই জামাতকে নিয়ে ইসলামকে নিয়ে রাজনীতি করেছেন, যেটা উনি ক্ষমতা আসছে সাধারণ মানুষের, মুসলমানদের কি বলা যায়, ধর্ম চিন্তাকে ব্যবহার করে। অর্থাৎ উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যদিও তিনি ইসলামের পক্ষে কাজও করেছেন, এটা সত্য কথা। তারপরে এবং সাথে সাথে জামাতকেও ব্যবহার করেছেন। অপরদিকে বিএনপির দ্বিতীয় পর্যায়ে খালেদা জিয়ার আমলে যদিও খালেদা জিয়াও আমরা সবাই সম্মান করি তার ভালো কাজগুলোকে, কিন্তু তিনিও ন্যাস্টি রাজনীতিও করেছেন। সবচেয়ে বড় কথা যেটা আমি বললাম যে 91 সনে, যেটা 92 সনে এবং গণ আদালত হয়েছিল আমাদের বিরুদ্ধে, তারপরে এটা কিন্তু কিছুটা বিএনপির উস্কানিতে হয়েছে। এবং এর পেছনে অন্যতম ব্যক্তিদের মধ্যে একজন ছিল আসিফ নজরুল সাহেব। আমি শুধু বলতে চাই এখানে যে এটা নতুন কিছু না। এবং গত 50 বছরে আমরা বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি, তোমরা যারা গত 15-16 বছর দেখেছো সেটাও দেখেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম নাই অপরাধ ছিল, শিবির সন্দেহে কত লোককে মেরে ফেলা হয়েছে। সেখানে এটা যে কোনো বিবেকবান মানুষ বুঝতেই পারবে যে শিবির যদি তাদের আত্মপরিচয় গোপন করে নিজের জীবন রক্ষা করে থাকে, সেই কেস যা হয়েছে তার চেয়ে জঘন্য বিএনপি যেটা করেছে। বিএনপির মধ্যে গুপ্ত বেশি মানে কি আমরা জানি, এটা আলোচনার বিষয়। তারেক সাহেব নিজেই পালিয়ে লন্ডন ছিলেন, চুক্তি করে এবং কি বলে স্বাক্ষর করে ওয়াদা করেছেন যে রাজনীতি করবেন না, সে হলফনামা দিয়ে তারপরে লন্ডন পালিয়ে গিয়েছিলেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীও পালিয়েছিলেন, গুপ্ত ছিলেন। এবং উনি তো লোকজন বলে যে উনি রয়্যাল এজেন্ট হয়ে আসছেন। তারপরে খলিলুর রহমান সাহেব, তিনি তো প্রকাশ্য গুপ্ত, এবং যেটা যেই কোনো নিয়ম নীতি ভঙ্গ করে গুপ্ত রাজনীতি করেছেন। আসাদ সাহেব আইনমন্ত্রী, তিনিও গুপ্ত রাজনীতি করেছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা টুপিওয়ালা গুপ্ত আছে, আপনারা চেনেন কিনা জানি না, চিনতে পারছেন কিনা, টুপিওয়ালা ওই যে চরের এক পীর সাহেব আছে যে, তার দল, তারা কিন্তু গুপ্ত বিএনপি। আর অন্য অর্থে তারেক সাহেব যাদের, বা শিলং সালাউদ্দিন সাহেব যাদের কি বলে সুতার নাড়িতে চলেন, এই কি বলে টুপিওয়ালা বিএনপিগুলো, গুপ্ত বিএনপিগুলো কিন্তু ওদেরই সুতায় নড়ে চলে। তার অনেকগুলো প্রমাণ আছে, সেটা পরে আলোচনা করা যাবে। তা আমি যেটা বলতেছি যে সেটা হলো যে গুপ্ত রাজনীতি কিন্তু আসলে তারাই করছেন, এই টুপিওয়ালাগুলো করছেন, টুপিওয়ালা কি বলে পীরগুলো, আর করতেছেন স্বাভাবিকভাবে আমরা
যেটা যোগ করা হয় যে একজন লন্ডনের, একজন আমেরিকার, একজন শিলংয়ের, তো তারা তো গুপ্ত রাজনীতি করতেছেন। তো কিন্তু শিবিরকে একটা এক অর্থের উত্তেজনা সৃষ্টি করা, এটা গত 50 বছর করেছে। ছাত্র সংগ্রাম পরিষদ নামে তারা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন গত 50 বছরে শিবিরকে নামে নিতে দেয়নি। শিবির পরিচয়ে 17 বছর না, শুধু আওয়ামী লীগের আমলে না, গত 50-55 বছরে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলতে পারেনি। শিবিরকে, এবং এর পেছনে বেশি ভূমিকা রেখেছে, ইন্ধন জাগাইছে, আগুন দিয়েছে, খোঁচা দিয়েছে, বা এখানে কলকাঠি নেড়েছে কিন্তু বামপন্থীরা। গত 50 বছরের সকল ঘটনার পিছনে আজকে মাহফুজ আনাম সাহেব জেল ইশারের মাধ্যমে কাজ করছেন, আজকে মতিউর রহমান সাহেব প্রথম আলোর মাধ্যমে করতেছেন, আজকে জিল্লুর রহমান সাহেব তৃতীয় মাত্রার মাধ্যমে করতেছেন। কিন্তু এটার আগেও গত 50 বছর তারা এই কাজগুলো করে গেছেন। আমি জন্য আরও এক জায়গায় বলেছি যে গত 50-55 বছরে শেখ মুজিবুর রাষ্ট্র চালায়নি, জিয়া রহমানের রাষ্ট্র চালায়নি, এরশাদও রাষ্ট্র চালায়নি, হাসিনাও রাষ্ট্র চালায়নি, খালেদা জিয়া রাষ্ট্র চালায়নি। রাষ্ট্র চালাইছে এই বামপন্থীগুলো, এই মাহফুজ আনামরা পেছন থেকে, এই নুরুল কবিররা, এই জিল্লুর রহমানরা। কিন্তু আমি শিবিরের ছেলেদেরকে, শিবিরের ভাইদেরকে আমি একটা আশ্বাস দিতে চাই, সেটা হলো যে টাইম হ্যাজ চেঞ্জ। আই রিপিট, যেই ফরম্যাটেই আসুক, সময় চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ 1917 সনের সোভিয়েত বলশেভিক বিপ্লবের পরে, অর্থাৎ সমাজতন্ত্রের বিপ্লবের পরে সমাজতান্ত্রিকরা, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, তারা পুরো বিশ্বের একটা বিরাট অংশ দখল করেছিল, ফিজিক্যালি দখল করেছিল, যেটা আমরা জানি যে আজকে মুসলিম অনেকগুলো দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই স্থানগুলো বেশিরভাগ দখল করেছিল। ইন্টেলেকচুয়ালি পুরা এশিয়ার বিরাট অঞ্চল তারা দখল করেছে, বিশেষ করে মুসলিম এলাকাগুলো, ইরান, তারপর আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। 1950 থেকে শুরু করে, বা হ্যাঁ অনেকটা আমি বলি 50 থেকে শুরু করে 80-র দশক পর্যন্ত, এই 30-35 বছর ইন্টেলেকচুয়ালি তারা সব কিছু ক্যাপচার করে নিয়েছিল। তোমরা খোঁজ দিতে পারো যে স্বাধীনতার আগে 50-60-70 পর্যন্ত ভালো ছাত্র মানেই ছাত্র ইউনিয়ন করতো, ভালো ছাত্র মানেই বামপন্থী ছিল, ইন্টেলেকচুয়াল মানেই, বুদ্ধিজীবী মানেই ছিল বামপন্থী। এবং শুধু তাই না, আর একটু রেকর্ডে যদি আমরা যাই, যে সোভিয়েত বলশেভিক বিপ্লবের পরে বিশ্বের যত বড় বড় কি বলা যায় বুদ্ধিজীবী ছিল, যাদের নাম আমরা নেই এখন, তারা কিন্তু এই বাম ব্লকের ছিল। কিন্তু 1990 সালে আমরা জানি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এবং তার আগে থেকে শুরু হয়েছে, 80-র দশক থেকে শুরু হয়েছে। 1979 সালে ইরানে যখন, সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপট। মূল কথা আমি যেটা বলতেছি যে 90-তে সোভিয়েত ভাঙার পরে বা এর আগে থেকে শুরু হয়েছে, এখন আর সে যুগ নাই। আর বিএনপি, যাদেরকে অনেকে অপদার্থ দল মনে করে, বিশেষ করে ইন্টেলেকচুয়ালি, আওয়ামী লীগকে আমরা যদি এই ইতিহাসও জানি যে আওয়ামী লীগ একসময় মুসলিম লীগ ছিল, যে আওয়ামী লীগ থেকে তারা মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো, তারপরে তো তাদের বামপন্থীরাই তাদেরকে চালাইছে। আপনি যদি তাদের লিডারশিপ দেখেন, এই ছাত্র ইউনিয়ন থেকে আসারাই কিন্তু আওয়ামী লীগ চালাইছে, এবং বিএনপি একইভাবে। কিন্তু সেই ছাত্র ইউনিয়নের সেই যে ফ্লোটা, বামপন্থীর যে সেই ফ্লোটা, সেটা এখন আর নাই। আর বিশেষ করে সেই সোভিয়েত ইউনিয়নের সেই গায়ে যে তেল জেল ছিল, সেটা তো নাই, সোভিয়েত ইউনিয়নে নেই। এবং শুধু তাই না, আমি আর একটা কথা বলতে চাই, 1990-তে আমার ক্লাসমেট ছিল মালয়েশিয়াতে, আমি যখন ছিলাম 92-94 পর্যন্ত, তখন আমি দেখেছি যে মস্কো থেকে আমাদের জন্য পড়াশোনা করতে আসছিল মালয়েশিয়াতে, আমার ব্যক্তিগত ফ্রেন্ড ছিল। সে সময় সে বলেছে তাদের কথা, অনেকের কথা ছিল যে রাশিয়াতে অভাব এমনভাবে ছিল যে মাত্র $5 একজন নারীকে কিনা যেত, এবং যে কোনো কাজ করা যেত, এবং যে কোনো মানুষ যদি মস্কো সফর করতো সে সময়
ক্রাইমে মানে বিদেশি থাকলে তারা মনে করতো এদের কাছে টাকা আছে, ডলার আছে, তাদেরকে অ্যাটাক করতো। মূল কথা এখানে আমি যেটা বলছি সেটা হলো যে সোভিয়েত ইউনিয়নের অবস্থা এত খারাপ হয়েছিল, রাশিয়ার অবস্থা এত খারাপ হয়েছিল যে সেখানে মানুষ ভাত পায়নি। যদিও পুতিন হ্যাঁ রাশিয়াকে কিছুটা, সেটা ভিন্ন জিনিস, আমি সে জায়গায় যাচ্ছি না। তো মূল কথা যেটা, সমাজতন্ত্রের সেই জৌলুসার নাই। এবং এটা যে ভুল, এটা যে মিথ্যা বলি, হ্যাঁ সমাজতন্ত্রীদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, নীতিবান মানুষ আছে, কিন্তু তারা ভুল রাজনীতি করতেছে এবং ভুল পথে আছে। সেই কথা পরে আমি আজকের বিষয় আমি শুধু এটাই হিন্ট দিতে চাই যে সেই জৌলুস আর নাই এখন। সুতরাং সেই সাপ্লাই, যদি আমরা জিনিসটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ দেখি, সেই ইন্টেলেকচুয়াল সাপ্লাই বামপন্থীদের আর নেই। সুতরাং বামপন্থীদের এখন এই জন্যই বামপন্থীরা ইন্ডিয়ার উপরে ভর হয়, বামপন্থীরা আওয়ামী লীগের উপর ভর হয়, বামপন্থীরা বিএনপির উপর ভর হয়, বামপন্থীরা ইভেন আমেরিকার উপর ভর হয়। বহু প্রমাণ আছে যে যেই বুর্জুয়াতন্ত্র, যেই পুঁজিবাদকে সারাক্ষণ গাইল নিয়েছে, সেই পুঁজিবাদ তারা গ্রহণ করেছে। এবং শুধু তাই না, বিএনপির একজন নেতা ছিল যিনি বামপন্থী নেতা ছিলেন, সম্ভবত খালেদা জিয়ার দ্বিতীয় আমলে, বিগ নিউজ ছিল যে অথচ তার মেয়ে ঢাকাতে বিয়ে হয়েছে, অত্যন্ত এক্সপেন্সিভ একটা বিয়ে। বহু ঘটনা আছে এভাবে যে যারা একসময় সমাজতন্ত্রের কথা বলতেন, যারা আচ্ছা যাক সেটা আমি কথা লম্বা করছি না, আমি আবারও ফিরে আসছি মূল কথায়। আমি শিবির ভাইদের যেটা বলতে চাই যে হ্যাঁ ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, পারলে ওই যে ঠিক আছে তাদের গুপ্ত আত্মগোপন করে বাস নিজের পড়াশোনায় মন দাও, নিজের ক্যারিয়ার গঠনের মন দাও, নিজের জীবনকে গড়ার জন্য মন দাও। সময় একদিন, তাদের সে সময় আর নাই, তারা শিবিরকে জামাতকে কিছুই করতে পারবে না। হ্যাঁ কিছু ম্যাচ করবে বাংলাদেশে, জামাত ইসলামী এর চেয়ে কঠিন অবস্থা মোকাবেলা করে এসে আসছে। যেটা একটু আগে বললাম যে ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে শিবিরকে দাঁড়িয়ে দেওয়া হয়নি, কোনো ক্যাম্পাসে। বহু জানানো হয়েছে গত 50 বছরে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই রুহুল কবির রিজভী সাহেব তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, যে শিবিরের ছেলেদেরকে একটা ইটের উপর মাথা রেখে আর একটা ইট দিয়ে মাথা থেতলি দেওয়া হয়েছে। একটা ঘটনা না, হাজার হাজার ঘটনা। এই রগ কাটা কিন্তু তারাই করেছে। অথচ শিবিরের উপরে ওই যে বললাম ইন্টেলেকচুয়ালি সাংবাদিক ছিল তাদের, বুদ্ধিজীবী ছিল তাদের, সারাক্ষণ শুধু এই মিথ্যা প্রচার চালানো হয়েছে। সমস্যা হলো আমি শিবির জামাতের রেগে যাই এইটাই যে রাজনীতি করতে আসে অত রাজনীতি বুঝে না। এই সাংবাদিকতা যে তারা করছে, এই মোকাবেলায় তারা কিছুই করতে পারেনি। যদিও হ্যাঁ মীর কাসিম আলী সাহেব বা জামাতের সে সময় নেতৃত্ব দিগন্ত টিভির মাধ্যমে কিছু সাংবাদিক তৈরি করেছে এবং এই জন্য একটু কথা বলার মতো লোক এখন আছে এবং তৈরি হচ্ছে। তো হ্যাঁ আগের মতো না, অবশ্যই একসময় তো ছিল যে শিবির করা মানে শুধু আলাবোলা ছেলেপেলেগুলো ছিল শিবির করতো। এটা ইভেন আমাদের সময় আমরা যোগ করতাম যে ভিপি ইলেকশন করতেছে অথচ তার পায়ে একটা স্যান্ডেলও ঠিক পরার মতো নেই। এরা নিরীহ ছেলেপেলে, তো এই নিরীহ ছেলেগুলো একসময় শিবির করতো। কিন্তু এখন তো স্বাভাবিকভাবে আমরা দেখছি যে বাংলাদেশ চালানোর মতো, বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর মতো শিবিরের ছেলেপেলে আছে। সুতরাং তাদের কিচ্ছু নাই। এই বিএনপি অপদার্থ বিএনপি, তাদের লেখাপড়া করার লোক নাই। এইভেন যারা বুদ্ধিজীবী পরিচয় দেয় তাদেরও কথা শুনলে আপনারা দেখবেন। আর যে যাক, আমি ইভেন বিএনপি সমালোচনা আমার দরকার নাই, আমি শুধু এটাই বলতে চাই, দুইটা কথা বলার জন্য আজকে আমি আসছি। একটা হলো যে গুপ্ত কিন্তু তাদের মধ্যেই বেশি, তারা তো প্রমাণ করেছে। এবং আরেকটা হলো যে টুপিওয়ালা গুপ্তদের, আমার মনে হয় এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর টুপিওয়ালা ওই যে চরের গুপ্ত বিএনপিরা। আর 2 নম্বর শিবির জামাত, হ্যাঁ কঠিন অবস্থা হয়তো আসবে, কিন্তু মনোবল রাখতে হবে যে এই ইসলামী আন্দোলন কিন্তু এর চেয়ে অনেক কঠিন সময় পার করে এসেছে, অনেক কঠিন সময় পার করে এসেছে। সুতরাং সে যুগ আর নাই। আর বিশ্ব পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বিশ্বের দিকে তোমরা তাকালে দেখবা যে পরিবর্তন হচ্ছে। আমি বলছি যে আমার একটা লেখা মেইন সব হলো পরিবর্তন, যে ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ। আমি এই কথাই গত 5-7-10 বছর থেকে অ্যাডভোকেসি করতেছি। এবং বাংলাদেশে নেতৃত্ব নিবে ইয়াং লিডারশিপ,
এই জন্য আমি যাক সেটা আমি পরে আলোচনা আসব, যেটা যে বাংলাদেশের ইয়াং জেনারেশনই নেতৃত্ব দিবে এবং সেই জেনারেশন শিক্ষিত ছেলেপেলেরা ভদ্র এবং যারা বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশির মানুষ বাংলাদেশি জাতীয়তা বিএনপি জাতীয়বাদকে হোল্ড করে না। বিএনপি আর বিএনপির পর যায় নাই। বিএনপি তাদের আদর্শ বুঝেও না, মানেও না। সুতরাং নতুন ইয়াং জেনারেশন যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদ মানে হলো এখানে ধর্ম আছে, এখানে ভাটিয়ালি পল্লীগীতি আছে, এখানে আজান আছে, এই জায়গায় নামাজ আছে, এখানে পর্দা আছে, হিজাবও বাংলাদেশের অংশ, হিজাবও বাংলাদেশের জাতীয়তাবাদের অংশ। সুতরাং যারা অন্য কালচারকে ইম্পোর্ট করতে চায় সেটা বাংলাদেশের জাতীয়তাবাদ নয়। সুতরাং ইয়াং জেনারেশন যারা এই জাতীয়তাবাদ বুঝে তারাই নেতৃত্ব গ্রহণ করবে। হ্যাঁ, তবে আমি অন্য একটা আলোচনা বলছেন, যে কোনো পৃথিবীর যে কোনো ট্রানজিশন, যে কোনো পরিবর্তনে একটা প্রচণ্ড ধাক্কা খায়। এই যে রকেট যে মাধ্যাকর্ষণ শক্তি পার হওয়ার সাথে একটা কিন্তু ধাক্কা খায়। এবং যে কোনো একটা বই আছে ট্রানজিশন, ডিলিং উইথ ট্রানজিশন অথবা ম্যানেজিং ট্রানজিশন, আমার বইটা আছে। মূল কথা যারা যে কোনো ট্রানজিশন অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা চেঞ্জ হতে গেলে প্রচণ্ড একটা ধাক্কা খায়, প্রচণ্ড একটা মানে আঘাত আসে। সেই আঘাতকে সহ্য করে, সেটাই অনেকে বিপ্লব বলে, বিপ্লবের মতো হইতে পারে। মূল কথা হলো এই পরিবর্তনে কিছু ত্যাগ আসবে, কষ্ট আসবে, বা অলরেডি অনেকগুলো ত্যাগের কারণে পরিবর্তন অনেকটুকু এসে গেছে। আমি আবারও রিপিট করি, ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ, বাংলাদেশ হ্যাজ চেঞ্জ। যারা 50-এর দশক থেকে 70 দশকের রাজনীতি করতেন সে যুগ চলে গেছে। এখন সেই বুড়া 70 বয়সী 80 বয়সী কিছু বুড়ো আছে যারা সেই সমাজতন্ত্রে পেঁচাল পারতে পারে। আর বর্তমানের যুগের জন্য আমি পরে আর আলোচনা করবো, আজকে সময় বেশি লম্বা করবো না। যারা বহু প্রমাণ আপনাদের চোখের সামনে আপনারা দেখবেন, যে যারা সেই বুদ্ধিজীবীদের তলবিবাহী হয়ে মাকাল ফলের সমাজতন্ত্রের ধ্বজাধারী, তাদের কিচ্ছু হবে না, তারা রসাতলে যাবে তারা। সুতরাং সেটা আমি যাকে অন্য একদিন প্রমাণ করে বলবো। আজকে আমি শিবির ভাইদেরকে বলতেছি যে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর নিজেদেরকে গঠন করো, আত্মগঠন করো। এবং দরকার নেই কোনো, ঠিক আছে, তারা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইলেও যতটুকু অ্যাভয়েড করা যায়, ইনশাল্লাহ সময় আসবে তারা অস্তিত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তাদের কোনো যোগ্য নাই। তারা ইভেন শেখ হাসিনা এদের চেয়ে অনেক মেধাবী ছিল, আওয়ামী লীগ এদের চেয়ে অনেক স্মার্ট। সুতরাং তোমরা শেখ হাসিনার সময় যেহেতু পাস করতে পারছো, তোমরা সেই সব বীরপুরো যারা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছ, তোমাদের কাছে আর কোনো জিনিস কঠিন না। তবে মাথা গরম করা যাবে না, কারণ শত্রুরা চারিদিক থেকে শুধু ওত পেতে আসে। এই জন্য একটু মাথা ঠান্ডা রাখতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।